গাইস, আমরা এখন হচ্ছে 12 আগস্টের যে নতুনদের জন্য বিসিএস এর যে সিলেবাস ছিল বিজ্ঞানের, সেটার রেজাল্ট একটু অ্যানালাইসিস করব। তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি কোনগুলা ভুল করেছি এবং কোনগুলো অ্যান্সার করিনি সেগুলোর ব্যাখ্যা। এখন আমি 19 থেকে শুরু করব। বাংলাদেশের জাতীয় ইপিআই সূচি অনুযায়ী এমআর টিকা দুটি ডোজ কোন বয়সে দেওয়া হয়? তো এটার উত্তর হবে ক, 9 ও 5 মাসে। বাংলাদেশের জাতীয় ইপিআই সূচি অনুযায়ী শিশুকে এমআর টিকা প্রথম ডোজ 9 মাস এবং দ্বিতীয় ডোজ 15 মাস বয়সে দেওয়া হয়। এমআর টিকা, এমআর এর পুনরূপ হচ্ছে মেইসলেস রুবেলা। এ টিকা হাম ও রুবেলা দুটি ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। বাংলাদেশে এমআর টিকার প্রথম ডোজকে MR1 এবং দ্বিতীয় ডোজকে MR2 বলা হয়। MR1 9 মাস বয়স পূর্ণ হলে দেওয়া হয়, MR2 15 মাস বয়স পূর্ণ হলে দেওয়া হয়। একটি ডোজের পর যেসব শিশুর পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, দ্বিতীয় ডোজ তাদের সুরক্ষা অর্জনের একটি সুযোগ দেয়। সময় মতো দুটি ডোজ সম্পন্ন করা হাম ও রুবেলার বিস্তার নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে একটা চার্ট দেওয়া, সেটা হচ্ছে জন্মের 1 মাসের মধ্যে দিতে হয় BCG ও OPV ও টিকা। 6 সপ্তাহ হলে দিতে হয় DPT ও OPV1 টিকা। 10 সপ্তাহ বয়সে দিতে হয় DPT2 ও OPTV2 টিকা। 14 সপ্তাহ বয়সে দেওয়া হয় DPT3 ও OPV3 টিকা। 9 মাস বয়সে দেওয়া হয় মেসলেস ভ্যাকসিন। 18 মাস বয়সে দেওয়া হয় DPT OPV বুস্টার ডোজ। 5 থেকে 6 বছর বয়সে দেওয়া হয় DT ভ্যাকসিন। 10 থেকে 16 বছর বয়সে দেওয়া হয় TT ভ্যাকসিন। তো ওপিভি এর পুনরূপ হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। BCG এর পুনরূপ হচ্ছে ব্যাসিলাস ক্যালমেটি গিউনেরিম। আর হচ্ছে DPT এর পুনরূপ হচ্ছে ডিপথেরিয়া পারটিউসিস অ্যান্ড টেনানাস। DPT এর পুনরূপ হচ্ছে DT এর পুনরূপ হচ্ছে ডিপথেরিয়া অ্যান্ড টিটানাস। OPV এর পুনরূপ হচ্ছে OPV0 হচ্ছে 0 ডোজ, OPV1 হচ্ছে ফার্স্ট ডোজ, BCG1 হচ্ছে ফার্স্ট ডোজ, TT হচ্ছে টিটানাস টক্সাইড। অন্যান্য অপশন 16, 6 ও 10 সপ্তাহের মধ্যে এ বয়সে পেন্টাভ্যালেন্ট OPV ও PCV এর প্রথম ডোজ দেওয়া হয়। BCG টিকা কোন ধরনের টিকা? জীবিত দুর্বলীকৃত টিকা। ব্যাখ্যা। BCG হলো জীবিত কিন্তু দুর্বলীকৃত ব্যাকটেরিয়া দিয়ে তৈরি টিকা, যা যক্ষার গুরুতর ধরন প্রতিরোধে ব্যবহৃত হয়। জীবিত দুর্বলীকৃত টিকা রোগ সৃষ্টিকারী অণুজীবের জীবিত কিন্তু রোগ সৃষ্টির ক্ষমতা হ্রাস করার রূপ ব্যবহার করা হয়। এ ধরনের টিকাকে লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন বলা হয়। BCG এর পুনরূপ হলো ব্যাসিলি ক্যালমেটি গিউরিন। এর দুর্বলীকৃত মাইকোব্যাকটেরিয়াম বোভিস ব্যাকটেরিয়া থেকে তৈরি। BCG প্রধানত শিশুদের যক্ষ্মাজনিত মেনিনজাইটিস ও বিস্তৃত বা ডিসেমিনেটেড TB এর মতো গুরুতর রোগ থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। BCG ভাইরাস দিয়ে তৈরি নয়, এটি ব্যাকটেরিয়া ভিত্তিক জীবিত দুর্বলীকৃত টিকা। MMR জলবসন্ত, হলুদ জ্বর এবং কিছু ধরনের ওরাল পোলিও টিকাও ও জীবিত দুর্বলীকৃত টিকার উদাহরণ। জীবিত দুর্বলীকৃত টিকা সাধারণত শক্তিশালী ও দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, তবে গুরুতর রোগ প্রতিরোধ ক্ষমতাহীন ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের টিকা ব্যবহারের বিশেষ চিকিৎসার নির্দেশনা প্রয়োজন হতে পারে। অন্যান্য অপশন নিষ্ক্রিয় টক্সয়েড টিকা। টক্সয়েড টিকায় ব্যাকটেরিয়ার নিষ্ক্রিয় করা বিষ বা টক্সিন ব্যবহৃত হয়। মৃত ভাইরাসের টিকা। BCG কোনো ভাইরাসের টিকা নয়, এটি দুর্বলীকৃত ব্যাকটেরিয়া ভিত্তিক টিকা। ডিএনএ টিকার অ্যান্টিজেন তৈরির নির্দেশনাবাহী প্লাজমিড DNA ব্যবহার করা হয়। বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই অনুষ্ঠিত হয় কত সালে? 7 এপ্রিল 1979 সালে। বাংলাদেশে সম্প্রসারিত
টিকা দান কর্মসূচি বা ইপিআই আনুষ্ঠানিকভাবে 7 এপ্রিল 1979 সালে চালু করা হয়। বাংলাদেশে ইপিআই কর্মসূচি, ইপিআই এর পুনরূপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। শিশু ও মায়ের টিকাদানের মাধ্যমে টিকায় প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। বাংলাদেশে ইপিআই আনুষ্ঠানিকভাবে 7 এপ্রিল 1979 সালে চালু হয়। কর্মসূচির শুরুতে যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও ও হাম এই 6টি রোগকে প্রধানত গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীকালে কর্মসূচিতে হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, হাইপ বি, নিউমোকক্কাস রোগ ও রুবেলা সহ নতুন নতুন রোগের টিকা যুক্ত করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে টিকার ধরন, ডোজ ও বয়সভিত্তিক সময়সূচি অনেক পরিবর্তিত হয়। খাবার গ্রহণের পর অতিরিক্ত গ্লুকোজ যকৃতে প্রধানত কী রূপে সঞ্চিত হয়? গ্লাইকোজেন। খাবার গ্রহণের পর অতিরিক্ত গ্লুকোজ যকৃতে প্রধানত গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয়। রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ, শর্করা জাতীয় খাদ্য পরিপাকের পর প্রধানত গ্লুকোজ এ পরিণত হয়। ক্ষুদ্রান্ত থেকে শোষিত গ্লুকোজ পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে পৌঁছায়। খাবারের পর রক্তে গ্লুকোজ বেড়ে গেলে অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি পায়। ইনসুলিনের প্রভাবে যকৃতের কোষ গ্লুকোজ গ্রহণ করে বহু গ্লুকোজ অণুকে যুক্ত করে গ্লাইকোজেন তৈরি করে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। গ্লাইকোজেন একটি শাখা বিশিষ্ট পলিস্যাকারাইড এবং প্রাণীদেহে শর্করা সঞ্চয়ের প্রধান রূপ। রক্তে গ্লুকোজ কমে গেলে যকৃত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপাদন করতে পারে। এই প্রক্রিয়াকে গ্লাইকোজেনোলাইসিস বলে। উৎপন্ন গ্লুকোজ রক্ত ছেড়ে দিয়ে যকৃত রক্ত শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যকৃতের গ্লাইকোজেন প্রধানত সারা দেহে রক্তে গ্লুকোজ সরবরাহের ব্যবহৃত হয়। পেশির গ্লাইকোজেন প্রধানত সংশ্লিষ্ট পেশির শক্তির প্রয়োজন পূরণ করে। যকৃতের গ্লাইকোজেন ধারণ ক্ষমতা সীমিত। দীর্ঘদিন প্রয়োজনের তুলনায় বেশি শর্করা ও শক্তি গ্রহণ করলে অতিরিক্ত কার্বন, ফ্যাটি অ্যাসিড ও ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হতে পারে। তাই অতিরিক্ত গ্লুকোজ প্রথমে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয়। অন্যান্য অপশন: সেলুলোজ, উদ্ভিদের কোষপ্রাচীরের গাঠনিক পলিস্যাকারাইড, মানবদেহ এটি তৈরি করে না। ইউরিয়া, নাইট্রোজেন জাত বজ্র পদার্থ। বিলিরুবিন, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ভাঙার সঙ্গে সম্পর্কিত রঞ্জক। পি টাইপ অর্ধপরিবাহী সংখ্যাগরিষ্ঠ চার্জবাহক কোনটি? হোল। পি টাইপ অর্ধপরিবাহীতে হোল হলো সংখ্যাগরিষ্ঠ চার্জবাহক এবং ইলেকট্রন হলো সংখ্যালঘু চার্জবাহক। পি টাইপ অর্ধপরিবাহী বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়ামের মতো অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণ ত্রিযোজী অপদ্রব্য মেশানো হলে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়। ত্রিযোজী অপদ্রব্যের উদাহরণ হলো বোরন, অ্যালুমিনিয়াম ও গ্যালিয়াম। সিলিকনের 4টি যোজ্যতা ইলেকট্রন থাকলেও ত্রিযোজী অপদ্রব্যের থাকে 3টি যোজ্যতা ইলেকট্রন। ফলে একটি সমযোজী বন্ধনে একটি ইলেকট্রনের ঘাটতি বা শূন্যস্থান সৃষ্টি হয়। এই শূন্যস্থানকে বলা হয় হোল। সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুষ্ঠ চার্জবাহক। পি টাইপ অর্ধপরিবাহীতে অপদ্রব্য সংযোজনের কারণে বিপুল সংখ্যক হোল সৃষ্টি হয়। তাই হোল হলো সংখ্যাগরিষ্ঠ চার্জবাহক। তাপীয় প্রভাবে অল্প সংখ্যক মুক্ত ইলেকট্রন ও উপস্থিত থাকে। তাই ইলেকট্রন হলো সংখ্যালঘু চার্জবাহক। বিপরীতে এন টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন সংখ্যাগরিষ্ঠ এবং হোল সংখ্যালঘু চার্জবাহক। হোল হলো কোনো বাস্তব মৌলিক কণা নয়। এটি যোজ্যতা ব্যান্ড বা সমযোজী বন্ধনে ইলেকট্রনের অনুপস্থিত স্থান। পার্শ্ববর্তী বন্ধনের একটি ইলেকট্রন শূন্য স্থানটি পূরণ করলে আগের স্থানে নতুন হোল সৃষ্টি হয়। এভাবে হোলটি স্ফটিকের মধ্যে দিয়ে চলাচল করছে বলে মনে হয় এবং এটি কার্যকরভাবে ধনাত্মক চার্জবাহকের মতো আচরণ করে। অন্যান্য অপশন: ইলেকট্রন। পি টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন উপস্থিত থাকলে এটি সংখ্যালঘু চার্জ বাহক। এন টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন সংখ্যাগরিষ্ঠ চার্জ বাহক। প্রোটন পরমাণু নিউক্লিয়াসে আবদ্ধ থাকে। এটি কঠিন অর্ধপরিবাহীতে চলমান চার্জ বাহক হিসেবে কাজ করে না। নিউট্রন
বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ এবং পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে, তাই এটি অর্ধপরিবাহীতে বৈদ্যুতিক প্রবাহের চার্জবাহক নয়। স্নায়ু টিস্যুর গঠনগত কার্যগত একক হিসেবে পরিচিত বিশেষায়িত কোষের নাম কি? নিউরন। নিউরন বা স্নায়ুকোষ হল মানবদেহের স্নায়ুতন্ত্র ও স্নায়ু টিস্যুর প্রধান গঠনগত ও কার্যগত একক। এটি উদ্দীপনা গ্রহণ করে এবং শরীরের এক অংশ থেকে অন্য অংশে স্নায়বিক সংকেত বা বার্তা প্রেরণ করে। স্নায়ু টিস্যু। স্নায়ুতন্ত্র এক বিশেষ ধরনের টিস্যু দ্বারা গঠিত। এই বিশেষ ধরনের টিস্যুকে বলা হয় স্নায়ু টিস্যু। এরা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহের ভেতরে প্রবাহিত করতে পারে এবং সে অনুযায়ী উপযুক্ত উদ্দীপনা সৃষ্টি করতে পারে। স্নায়ু টিস্যু যে বিশেষ কোষ দ্বারা গঠিত তাকে স্নায়ুকোষ বা নিউরন বলে। তাই নিউরন হল স্নায়ুতন্ত্রের গাঠনিক একক। এটা ভ্রূণীয় এক্টোডার্ম জাত। নিউরন বিভিন্ন ধরনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা ও স্নায়ুতাড়না গ্রহণ করতে পারে এবং দেহের অভ্যন্তরে তা পরিবহন করতে পারে। একটা পরিণত নিউরনের তিনটি অংশ থাকে, যথা কোষদেহ, ডেনড্রাইট ও অ্যাক্সন। কোষদেহ বহুভুজাকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত। কোষে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোজোম, আন্তঃপ্লাজমীয় নালিকা ইত্যাদি অঙ্গাণু থাকে। তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না। কোষ দেহ থেকে একাধিক শাখাযুক্ত ডেনড্রাইট প্রবর্ধক বের হয়। এরা উদ্দীপনা বা স্নায়ুতাড়না নিউরনের সেন্সরি নিউরন দেহের দিকে পরিবাহিত হয়। সাধারণত এরা একজন এর বিপরীত দিকে হয় এবং সংখ্যায় এক বা একাধিক থাকে। নিউরনের কোষদেহ থেকে একটা লম্বা তন্তু স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনের ডেনড্রাইটের দিকে পরিবহন করে। একটা নিউরনে একমাত্র অ্যাক্সন থাকে। এরপর পরপর দুটো নিউরনের প্রথমটার অ্যাক্সন এবং পরেরটার ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ু সন্ধি গঠিত হয়। একে সিনাপস বলে। সিনাপসের মধ্য দিয়ে একটা নিউরন থেকে স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়। স্নায়ুতন্ত্রের এরা অবস্থান করে। প্রাণীর স্নায়ুতন্ত্রে অসংখ্য নিউরন থাকে। উদ্দীপনা গ্রহণ করে, উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং তা বাস্তবায়ন করে। উচ্চতর প্রাণীতে স্মৃতি সংরক্ষণ করে ও দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। অন্যান্য অপশন। সিন্যাপস কোনো কোষ নয়। এটি হলো পরপর দুটি নিউরনের মধ্যবর্তী সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থল, যার মাধ্যমে একটি নিউরন থেকে অন্য নিউরনে উদ্দীপনা প্রবাহিত হয়। একজন কোনো স্বাধীন কোষ নয়। এটি নিউরনের কোষ দেহ থেকে বের হওয়া একটি দীর্ঘ শাখাহীন তন্তু বা প্রবর্ধক যা কোষ দেহ থেকে উদ্দীপনা দূরে বহন করে। ডেনড্রাইট ও কোনো পৃথক কোষ নয়। এটি নিউরনের কোষদেহ এর চারপাশে থেকে সৃষ্ট ছোট শাখাযুক্ত প্রবর্ধক যা অন্য কোষ থেকে উদ্দীপনা গ্রহণ করে কোষদেহে নিয়ে আসে। সংক্রমিত প্রাণীর কামড় এর পর যে ভাইরাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আক্রান্ত করতে পারে সেটি কোন ধরনের রোগ? জলাতঙ্ক। রেবিস ভাইরাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আক্রান্ত করতে রোগ সৃষ্টি করে। জলাতঙ্ক সংক্রমণ ও প্রভাব। জলাতঙ্ক বা র্যাবিস একটি প্রতিরোধযোগ্য কিন্তু লক্ষণ প্রকাশের পর প্রায় সর্বদা প্রাণঘাতী ভাইরাস জনিত রোগ। রোগটি প্রধান জীবাণু র্যাবিস ভাইরাস। এটি লাইসা ভাইরাস গণের অন্তর্ভুক্ত এবং মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীকে আক্রান্ত করতে পারে। ভাইরাসটি সাধারণত সংক্রমিত প্রাণীর লালা এর মাধ্যমে ছড়ায়। ভাইরাস প্রথমে ক্ষতস্থানের কাছাকাছি টিস্যুতে অবস্থান করতে পারে, পরে এটি প্রান্তীয় স্নায়ুর মধ্য দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে অগ্রসর হয়। প্রাথমিক লক্ষণের মধ্যে জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা এবং কামড়ের স্থানে ব্যথা, ঝিনঝিনি ও চুলকানি থাকতে পারে। রোগ অগ্রসর হলে উদ্বেগ, বিভ্রান্তি, গিলতে সমস্যা, জলভীতি,
পক্ষাঘাত ও মস্তিষ্কের গুরুতর প্রদাহ দেখা দিতে পারে। সন্দেহজনক প্রাণীর কামড়ের পর ক্ষতস্থান দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধোয়া গুরুত্বপূর্ণ। এরপর অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ঝুঁকি মূল্যায়ন করতে হয়। অন্য অপশন, হেপাটাইটিস প্রধানত যকৃত প্রদাহকে বোঝায়। বিভিন্ন ভাইরাস এটি সৃষ্টি করতে পারে। ডেঙ্গু প্রধানত অ্যাডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ। গুটি বসন্ত ভ্যারিওলা ভাইরাস থেকে সৃষ্ট নির্মূলকৃত রোগ। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও দেওয়া যাবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।